একাদশ শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের চর্যাপদের ক্লাস এর আগে একটি ভিডিওতে আমি করেছি প্রাথমিক আলোচনা। তোমরা সেখানে জেনেছো যে চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন এবং নব্য ভারতীয় আর্য ভাষারও এটি প্রাচীনতর একটি রচনা এবং খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে এগুলো রচিত এবং এগুলির রচয়িতা ছিলেন বৌদ্ধ সিদ্ধাচার্যগণ। সহজিয়াতারা বৌদ্ধ যে সহজযান এবং হীনযান দুটো ধারা আছে, তার মধ্যে সহজযান যারা, তারা এটার রচয়িতা এবং তারা মূলত এগুলো ছোট ছোট কবিতা, কিন্তু কবিতা রচনার উদ্দেশ্যে তারা এগুলো করেননি, যেহেতু তখন বৌদ্ধ ধর্মের যে আচার সংস্কার এগুলো পালন করা তাদের পক্ষে হয়তো কষ্টকর হয়ে পড়েছিল সামাজিক নানা রকম কারণে। সেই জন্য তারা এই কবিতাগুলোর আড়ালে বৌদ্ধ ধর্মের বিভিন্ন সাধন পদ্ধতিকে সাংকেতিক রূপের আশ্রয়ে ব্যাখ্যা করার জন্য এই পদগুলো রচনা করেছিলেন। কিন্তু তবুও আমরা দেখব যে চর্যাপদ শুধু ভারতীয় নব্য আর্য ভাষার প্রাচীনতর রচনা বা বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন তা নয়। এটি কিন্তু সাহিত্য গুণে গুণান্বিত এবং চিত্তকর্ষক, অর্থাৎ যারা রচনা করেছিলেন তাদের মধ্যে কিন্তু কবি প্রতিভা যথেষ্ট ছিল এবং সেই জন্য এগুলো যারা বৌদ্ধ ধর্মের সংকেত বুঝবে না তাদেরও কিন্তু ভালো লাগবে। এবং আমরা দেখব যে প্রাচীন বাংলার রীতি নীতি আচার সংস্কার সেখানকার প্রকৃতি খুব সুন্দর উজ্জ্বলভাবে উঠে এসেছে। যাই হোক, তোমরা জানো যে আর একটা কথা বলি যে আমরা যে সাধন সঙ্গীত বলি, যে সাধনাকে সঙ্গীতের মাধ্যমে প্রকাশ করা, সেই বাংলা সাধন সঙ্গীত যে শাখাটি তারও কিন্তু সূত্রপাত হয়েছিল এই চর্যাপদ থেকে। যাই হোক, তোমরা আর একটি বিষয় জেনে রাখো যে 1907 খ্রিস্টাব্দে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে এই চর্যার খণ্ডিত পুঁথি উদ্ধার করেন, সেটা তোমরা জানোই। কিন্তু আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় কিন্তু ভাষাতাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে এটা যে বাংলা ভাষারই আদিরূপ সেটা তিনি প্রমাণ করেন। এরপরে আমরা তার নামকরণে চলে যাব, কারণ নামকরণ নিয়ে কিন্তু বিভিন্ন রকম যেটা বলে মত পার্থক্য বা মতবিরোধ রয়েছে। আবিষ্কৃত যে পুঁথিটা, প্রথমেই বলি যে এই পুঁথিটা কিন্তু তখন তো আমাদের মতো ছাপাখানা ছিল না, একটা মূল পুঁথি, তার থেকে বিভিন্ন নকল করে পুঁথি বের হতো। তা আমাদের যে হরপ্রসাদ শাস্ত্রী যে পুঁথিটি বের করেছিলেন সেটি কিন্তু ওরকমই নকল করা একটি পুঁথি এবং তাতে ওই 46.5টি পদ পাওয়া গেছিল। তোমরা জানো পাতা ছেঁড়া ছিল, খণ্ডিত পদ পাওয়া গেছে। কিন্তু আমরা আরও নানা রকম জায়গা থেকে বুঝতে পারি যে আসলে যে মূল পুঁথিটি ছিল তার সংখ্যা ছিল কিন্তু 51টি মূল। এবার সেই মূল পুঁথি কেউ বলেন যে এর নাম ছিল চর্যাগীতিকোষ এবং এই জন্য যে চর্যাপদাবলীর নাম যে চর্যাচর্য বিনিশ্চয় হরপ্রসাদ শাস্ত্রীও কিন্তু দেন। এবং কিন্তু সেটা নিয়ে যে বিতর্কটা, বিধুশেখর শাস্ত্রী তিনি কি বলেন, তিনি বলেন না, এখানে একটি লাইন আছে, সেটিকে লাইন তুলে বলেন এটার নাম হওয়া উচিত আশ্চর্য চর্যাচয়, এটাকেই ব্যবহার করা উচিত এবং এটা ভুল করে চর্যাচর্য বিনিশ্চয় নকল করার সময় হয়েছে, এটা ঠিক নয়। যেমন আমাদের ছাপার ভুল হয় সেরকম তারা নকল করেছিলেন লেখা, তাদের এটা ভুল হয়েছে, চর্যাচর্য বিনিশ্চয় হয়েছে, কিন্তু চর্যা আশ্চর্য চর্যাচয় হওয়া উচিত ছিল। তাই এই মতটাও আবার সবাই মেনে নেননি। প্রবোধচন্দ্র বাগচি ওই সূত্র ধরে চর্যাপুঁথির নাম চর্যাশ্চর্য বিনিশ্চয় রাখার পক্ষপাতে ছিলেন। চর্যাচর্য বিনিশ্চয় থেকে এবার চর্যাশ্চর্য বিনিশ্চয় হয়ে গেল। তা অসিত কুমার বন্দ্যোপাধ্যায় এই মত খণ্ডন করে লিখেছেন আশ্চর্য চর্যাচয় নামটিও যুক্তিযুক্ত নয়, কিন্তু চর্যাচর্য বিনিশ্চয় ও আশ্চর্য চর্যাচয় দুই নামটিকে মিলিয়ে চর্যাশ্চর্য বিনিশ্চয় নামটি গ্রহণ করা যায় না, কারণ এই জোর কলম শব্দটি আধুনিক পণ্ডিতদের নিজেদের বের করা, কাজে এই নামটা গ্রহণযোগ্য নয়। তা আধুনিক গবেষকরা আবার তেঙ্গুর গ্রন্থমালা থেকে অনুমান করেন যে এই পুঁথিটির নাম ছিল আসলে চর্যাগীতিকোষ এবং তার সংস্কৃত টিকাটি চর্যাচর্য বিনিশ্চয়। অধ্যাপক অসিত কুমার বন্দ্যোপাধ্যায় এই মতটা গ্রহণ করেছিলেন। এবার অনেক কিছু নিয়ে বিতর্ক আছে চর্যার রচনার সময়কাল, কারণ পাতা ছেঁড়া বা এইগুলোতে তো নির্দিষ্ট কাল নেই, তারা বিভিন্ন ভাষার ধরন দেখেই গবেষণা করে পণ্ডিতরা অনুমান করেন যে কোন সময় রচনা হতে পারে। কিন্তু একদম কেউ বলছেন যে অষ্টম, কেউ বলছেন দ্বাদশ, কেউ বলছেন নবম,
যেটা আমি বলেছি তোমাদের অষ্টম থেকে দ্বাদশের মধ্যে, কিন্তু মোটামুটি এবার এই নিয়েও কিন্তু মতবিরোধ আছে যে কোন সময় রচিত। সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও প্রবোধচন্দ্র বাগচির মতে চর্যার পদগুলি দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে রচিত, কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর রাহুল সংকীর্তায়ন এই সময়কালকে আরও 200 বছর পিছিয়ে দিয়েছেন এবং তারা বলেছেন না, চর্যার রচনাকাল কিন্তু খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী, এটাই হয়তো ঠিক। আর হরপ্রসাদ শাস্ত্রী কি বলেছেন? তিনি বলছেন যে লুইপাদ, এখানে যে যারা কাব্য লিখেছেন, কবিতা লিখেছেন, তাদের মধ্যে একজন আছে লুইপাদ। তা বলছে যে লুইপাদ দশম শতাব্দীর শেষ ভাগে বর্তমান থাকবেন এবং তিনি ছিলেন, তিব্বতী কিংবদন্তি অনুসারে তিনি ছিলেন সিদ্ধাচার্যদের আদিগুরু, মানে যারা এইসব পদ লিখেছিলেন তার আদিগুরু। তাই চর্যার সময়কাল কখনো কিন্তু দশম শতাব্দীর আগে হতে পারে না। তাহলে আগে যারা বলছেন অষ্টম থেকে দ্বাদশ, অতটা পেছবে না, তাহলে দশম শতাব্দীর আগে কখনোই যাবে না। এরপরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে একটা পুঁথির সন্ধান মেলে। সেই পুঁথিটার নাম কি? হে বজ্র পঞ্জিকা যোগ রত্নমালা। এই পুঁথিটার সন্ধান মেলে, যেটি রচনা করেছিলেন কে? শেষ মানে রচনাকাল পাওয়া যায়নি। রচনাকাল হলো পাল রাজা গোবিন্দ পাল। তিনি 1155 খ্রিস্টাব্দে বর্তমান ছিলেন, তার শাসনকাল। তা বিশেষজ্ঞদের মতে এই পুঁথির রচয়িতা শ্রী কৃষ্ণাচার্যই প্রকৃতপক্ষে চর্যার কান্নপাদ বা চর্যার টিকাকার কৃষ্ণাচার্য। কান্নপাদ বলে একজন কবি চর্যার মধ্যেও আছেন এবং নানা রকম তারা আরো উদাহরণ দিয়ে বলেছেন। সেই হিসাবে কান্নপাদকে দ্বাদশ শতাব্দীর মানুষ বলে মনে করা যায়। তাহলে কান্নপাদ যেহেতু চর্যাপদে তিনি তার পদ রচনা করছেন, কবিতা রচনা করছেন এবং কান্নপাদ দ্বাদশ শতাব্দীর মানুষ, তাহলে এগুলো দ্বাদশ শতাব্দীতেই রচিত। যাই হোক, এরকম নানা রকম মত আছে। এইসব তথ্য প্রমাণের ভিত্তিতে চর্যার পদগুলি মোটামুটি ধরে নেওয়া যায় খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে রচিত বলেই অনুমান করা হয়। তারপরেও 200-300 বছর ধরে, আসলে এক সাহিত্য তো একদিন হঠাৎ করে রচিত হয় না। চর্যার আগেও তার একটা সূচনা থাকে, যে কবিতাগুলো রচনা হয়েছে তার আগে থেকেও তার কিছুটা পথ চলা হয়, তার পরবর্তীকালেও তার কিছুটা পথ চলা থাকে। এবং তারা বলছেন যে এর পরেও 200-300 বছর ধরে গোপনে চর্যাগীতি চলেছিল। এবং আমাদের অধ্যাপক শশীভূষণ দাশগুপ্ত নেপাল ও তরাই অঞ্চল থেকে এই ধরনের শতাধিক পদ উদ্ধার করেছেন 1963 খ্রিস্টাব্দে। তাহলে 1907 খ্রিস্টাব্দে আবিষ্কার হলো, কিন্তু তারপরেও কিন্তু এর কাজ চলেছে এবং আরও অনেক পদ আবিষ্কৃত হয়েছে। মানে আমরা যে পদটা পেয়েছি, গ্রন্থটা পেয়েছি, তার মধ্যে যে পদগুলো আছে তারপরেও কিন্তু অনেক রচিত হয়েছে। 200-300 বছর ধরে অনেক চর্যাগান রচিত হয়েছে, সেগুলো এই গ্রন্থে নেই, কিন্তু তাতে বোঝা যায় যে অনেক কাল ধরেই এই গোপনে চর্যাগীতি রচনা হতো। এবং শশীভূষণ দাশগুপ্ত নেপাল ও তরাই অঞ্চল থেকে এগুলো 1963 খ্রিস্টাব্দে এগুলো উদ্ধার করেন এবং এগুলো আবার কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তার সম্পাদনায় 1889 সালে নবচর্যাপদ নামে কিন্তু সংকলিত ও প্রকাশিত হয়। তাহলে তোমাদের নবচর্যাপদ তো নিশ্চয়ই জানবে, কিন্তু তোমাদের চর্যাপদ প্রকাশিত হয় কিন্তু, যে আবিষ্কৃত হয় 1907 খ্রিস্টাব্দে নেপাল থেকে এটি আবিষ্কার হয় এবং প্রকাশিত হয় 1916 খ্রিস্টাব্দে। এটা তোমরা জেনে রাখবে। আর আমি যেটা পরের বার বললাম এটা নবচর্যাপদ। ঠিক আছে, এবার তোমাদের চর্যার কবিদের সম্পর্কে সামান্য আলোচনা করব। অর্থাৎ চর্যায় এতগুলো যে কবিতা পাওয়া গেছে, ছোট ছোট পদ, সেইগুলো এরা তো বৌদ্ধ ভক্ত সাধক ছিলেন। তারা তাদের ধর্ম সাধনার সংকেতকে প্রকাশ করেছেন, রূপকে প্রকাশ করেছেন সংকেতের মাধ্যমে, কিন্তু তারা কিন্তু প্রকৃতই জ্ঞানী এবং পণ্ডিত লোক ছিলেন এবং তাদের এই কবিদের সম্পর্কে তোমাদের জানা দরকার। কারণ তাহলে আমাদের যে প্রাচীনতম যে নিদর্শন বাংলা সাহিত্যের, তার প্রাচীনতম কবি বাংলার এরাই, সেজন্য তোমাদের জানা দরকার। এই চর্যার কবিদের সিদ্ধাচার্য নামে এরা পরিচিত। সাধারণত বজ্রযানী ও সহজযানী আচার্যগণই এই নামে অভিহিত হতেন। তিব্বতী ও ভারতীয় কিংবদন্তিতে এদের 84 সিদ্ধা বলা হতো। তবে 84 জন সিদ্ধাচার্য ছিলেন। এরা আসলে কারা তা কিন্তু জানা যায়নি, বা এরাই
চর্যার এই কবিরাই সেই 84 জনের মধ্যে পড়ে কিনা তা আমরা জানি না, তবে আমরা এদের সিদ্ধাচার্যই বলবো। চর্যার কবিরা কিন্তু পূর্ব ভারত ও নেপাল রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের অধিবাসী। কেউ পূর্ববঙ্গ, কেউ উত্তরবঙ্গ, কেউ বা রাঢ়ের অধিবাসী ছিলেন, কেউ কেউ বিহার, কেউ ওড়িশা, আবার কেউ বা অসম, কামরূপের বাসিন্দাও ছিলেন। এরা ব্রাহ্মণ, কায়স্থ, ক্ষত্রিয়, বণিক এরকম নানা শ্রেণী থেকে এসেছিলেন। যাই হোক, এরা কিন্তু হিন্দু ধর্মের সনাতন শাস্ত্রবিধান মানতেন না এবং এদের এই জন্য বেদ বিরোধী ও নাস্তিক আখ্যাও দেওয়া হয়। এবং এই যে আবিষ্কৃত পুঁথিটিতে মোট 50টি চর্যায় 24 জন সিদ্ধাচার্যের নাম পাওয়া যায়। তাহলে তোমরা কি জানলে? আমরা যে চর্যাপদ যে আলোচনা করছি 24 জন কবি বা সিদ্ধাচার্যের নাম পাওয়া যায়। এরা কি কি সবার নাম আমি বলে যাচ্ছি। লুইপাদ, কুক্কুরিপাদ, বিরুয়াপাদ, চাটিলোপাদ, ভুসুকুপাদ, কান্নপাদ, কাম্বলাম্বর, ডম্বি পাদ, শান্তিপাদ, মহিত্তা, বীণাপাদ, সর্বপাদ, সবরপাদ, আজদেবপাদ, ঢেন্ডানোপাদ, দারিকপাদ, ভাদেপাদ, তারকপাদ, কঙ্কনপাদ, জয়নন্দীপাদ, চাটিলোপাদ, ভুসুকপাদ, কান্নপাদ, এরা তান্তিপাদ, লাড়িডম্বিপাদ এরা আছে। আবার অনেক সময় এদের পা বলা হয়েছে, ভুসুক পা। তা যাই হোক, এদের মধ্যে লাড়িডম্বির পদটি পাওয়া যায়নি। আর 24, 25 আর 48 সংখ্যক পদগুলি হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত পুঁথিতে থাকলেও ডক্টর ওটাতে ছিল না। ডক্টর প্রবোধচন্দ্র বাগচি আবিষ্কৃত তিব্বতী অনুবাদে এগুলি রচয়িতার নাম উল্লিখিত হয়েছে। আসলে বই ছিঁড়ে গেলে যেগুলো হয় অনেক সময় লিখেছেন, কিন্তু সেগুলো হয়তো আমরা পাইনি, অন্য একটি অনুবাদে পাওয়া গেছে। সাধারণভাবে লুইপাদকেই আদি সিদ্ধাচার্য মনে করা হয়, অর্থাৎ চর্যার আদি কবিকে, চর্যাপদের প্রাচীনতম কবিকে লুইপাদ, এবং অনুমান করা হয় তিনি ছিলেন বাঙালি এবং তার 1 আর 29 সংখ্যক পদ্যটি তার রচিত। আর যদি বলা হয় যে চর্যার এই পুঁথিটাতে সব থেকে বেশি সংখ্যক পদ কে রচনা করেছিলেন, সেটা হলো কান্নপাদ। তাহলে প্রাচীন কবি এদের মধ্যে সব থেকে লুইপাদ, আর সর্বাধিক পুঁথি রচনা করেছেন তিনি হলেন কান্নপাদ। ইনি কৃষ্ণাচার্য বা কৃষ্ণপাদ নামেও পরিচিত। এই কৃষ্ণাচার্য, তার পদের সংখ্যা 13টি। তা যাই হোক, তার রচিত 24 নম্বর পদটি পাওয়া যায়নি। এছাড়াও আরও অনেকেই আছেন। কুক্কুরিপাদ, তার 3টি পদ, শান্তিপাদ ও সবরপাদ 2টো করে পদ, 1টি করে পদ বিরুয়াপাদ, এরকম করে অনেকের অনেকগুলো পদ আছে। তবে আমরা যেটা জানবো সেটা হলো এদের রচনায় যে সাধন পদ্ধতির সঙ্গে অদ্ভুত সুন্দর কবিত্বের প্রকাশ ঘটেছে, অর্থাৎ ভক্তি এবং কবিত্বের প্রকাশ ঘটেছে, এবং তাদের হাত ধরেই কিন্তু আমরা প্রাচীন বাংলার ভাষার চেহারাটা যেমন পেয়েছি, সেরকম প্রাচীন বাংলার যে সমাজ, তার বাঙালিয়ানা, তার প্রকৃতি, সব কিছুর পরিচয় আমরা পেয়েছি। আজকে এইটুকু থাক, পরের দিন আমরা অন্য চর্যাপদেরই অন্য বিষয় আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা ভালো থেকো।